বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি এর আগে ভৌত বিজ্ঞানের একটা ক্লাস করিয়েছিলাম, আজকে তার পরবর্তী ক্লাসটা করাবো। তো তার আগে অবশ্যই আমি বলবো যে কোনটা পড়াচ্ছিলাম। এর আগে পড়িয়েছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এখান থেকে ডাব্লিউবিপি এক্সামে একটা করে কোশ্চেন প্রতি বছরে আসে। সঙ্গে সঙ্গে বলবো ক্লাস টেনে প্রথম চ্যাপ্টারটা এটাই আসে। এখান থেকে ধ্যান রাখা দরকার, 5-6 নাম্বার ক্লাস 10-এর মধ্যে আসে। তো এখানে আমার কি আছে একবার দেখো কি বলা আছে। এটা হচ্ছে পৃথিবী, বললাম এটা কি, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর উপরে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার, কত কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার যে আছে, এই লেয়ারটাকে বলা হয় কি বলা হয়, বলবো তোমার ক্ষুব্ধ মণ্ডল। এই ক্ষুব্ধ মণ্ডল যদি বলা হয় সব থেকে ভারী মণ্ডল, বলছিলাম যে সব থেকে ভারী মণ্ডল, সব থেকে ভারী স্তর, সব থেকে বেশি ঘনত্ব থাকে এখানে এই স্তরে। এখানে কি হয়, বৃষ্টিপাত, মেঘ বৃষ্টিপাত, সঙ্গে সঙ্গে বলবো জলবায়ুর পরিবর্তন, ঝড় ঝঞ্ঝা, সমস্ত কিছু এই মণ্ডলকে দেখা যায়। এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এক কত বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, বা বাংলাতে বলা হয় ট্রোপোস্ফিয়ার। কোশ্চেন পরীক্ষা আসে কোন স্তরকে হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, তাহলে বলবো হচ্ছে ট্রোপোস্ফিয়ার। একটা সূত্র দিয়েছিলাম, টেক সাম মিল্ক অ্যান্ড দেন এগ, এই টি ফর ট্রোপোস্ফিয়ার, এস ফর স্ট্রাটোস্ফিয়ার, এম ফর মেসোস্ফিয়ার, টি ফর তোমার থার্মোস্ফিয়ার, আর ই ফর তোমার এক্সোস্ফিয়ার। এই পর্যন্ত আগে এত করানো ছিল, আমি আজকে ছোট্ট করে বলে দিই। এটাকে বলা হয় ভারী মণ্ডল, সব থেকে ক্ষুব্ধ বলা মণ্ডল। কোশ্চেন পরীক্ষা আসে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে, বলবো ট্রোপোস্ফিয়ার কে বলা হয়। আগের ভিডিওটা যদি দেখা না থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখা দরকার, দেখলে একদম বলবো যে একটা কোশ্চেনও মিস যাবে না, ধ্যান রাখা দরকার। আমি যেটুকু পড়াবো একটা কোশ্চেন এদিক থেকে এদিকে আছে, মিস করতে আছে যদি কোনো। ভারী মণ্ডল বলা হয় সব থেকে, যদি বলা হয় বেশি ঘনত্ব তোমার দেখা যায়, ঝড় বৃষ্টি এই স্তরে তোমাকে দেখা যায়। আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, ভারী গ্যাসগুলি থাকে, সমস্ত কিছুকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এই ক্ষুব্ধ মণ্ডলের উপরে এমন একটা স্তর, বা ট্রোপোস্ফিয়ারের উপরে এমন একটা স্তর, এই স্তরে কি হয় বলবো, ক্ষুব্ধ মণ্ডল বা ট্রোপোস্ফিয়ার স্তরে কি হয়, উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা তোমার কমে যায়। পরের স্তরটা কি বলা হয়, উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ে। তার মেসোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধিতে বলবো তাপমাত্রা হ্রাস পায়। পরেরটাতে তোমার বৃদ্ধি পায়, এবং হচ্ছে বৃদ্ধি হচ্ছে কি পায়, লাস্টটা এক্সোস্ফিয়ার হচ্ছে বৃদ্ধি পায়। তো এই স্তরে ধ্যান রাখা দরকার। ট্রোপোস্ফিয়ারে হচ্ছে উচ্চতা বৃদ্ধিতে হ্রাস বলা, কি হ্রাস পায় বলবো যে তাপমাত্রাতে হ্রাস পায়। সব থেকে কোশ্চেন পরীক্ষায় আসে কোন স্তরে চাপ তোমার সব থেকে বেশি থেকে, বলবো ক্ষুব্ধ মণ্ডলে চাপ তোমার সব থেকে বেশি কোন স্তরে, বলবো ক্ষুব্ধ মণ্ডলে চাপ সব থেকে বেশি তোমার থাকে। বলবো এর উপরে যদি যাওয়া যায় তাহলে বলবো চাপ আস্তে আস্তে কমতে থাকে, ধ্যান রাখা হচ্ছে দরকার। কোশ্চেন পরীক্ষায় আসে বলবো এর উপরে কি আছে, বলবো শান্ত মণ্ডল, বা বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় বৈপরীত্য। কোশ্চেন পরীক্ষা আসে বৈপরীত্য উষ্ণতা দেখা যায়, বা তাপমাত্রা দেখা যায়। কোশ্চেন পরীক্ষা আছে বলা হয় কি, বৈপরীত্য তাপমাত্রা কোন স্তরে দেখা যায়, বলবো বৈপরীত্য তাপমাত্রা স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ারে যদি বলা হয় এটাকে বলা হয় শান্ত মণ্ডল, একটা লেখা আছে শান্ত মণ্ডল বলা হয়। এটার উচ্চতা কত, বলবো তোমার 12 থেকে কত
50 কিলোমিটার পর্যন্ত। ক্ষুব্ধ মণ্ডলের উচ্চতা কত? বলো 12 থেকে 15 কিলোমিটার, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে উচ্চতা। নিরক্ষীয় অঞ্চলে এর তোমার ধ্যান রাখা দরকার, ক্লাস 10-এর ক্ষেত্রে থাকে হচ্ছে 12 থেকে হচ্ছে 15 থেকে, কিন্তু বলা হয় চাকরি পরীক্ষার ক্ষেত্রে 8 বলা কি বলা হয়, মেরু অঞ্চলে মোটামুটি 8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা দেখা যায়। শান্ত মণ্ডল যদি বলি তাহলে এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। জেট প্লেনগুলি চলাচল করে কোন প্লেন? জেট প্লেনগুলি চলাচল করে কোন স্তরে? কোশ্চেন পরীক্ষায় আসে জেট প্লেনগুলি চলাচল করে কোন স্তরে, লেখো তোমরা জেট প্লেন। জেট প্লেনগুলি চলাচল করে এইখানে কি বলা হয়, ওজোন স্তর দেখা যায়, ওজোন স্তর দেখা যায় তোমার এই স্তরে। এই স্তরে যদি বলা হয় এই ওজোন স্তর যে আছে, ওজোন স্তরকে বলা হয় বা প্রাকৃতিক তোমার সৌর পর্দা আছে বলা হয়। অতিবেগুনি রশ্মিগুলাকে কি করে আস্তে আস্তে বাধা দেয়। ওজোন যদি বলা হয়, এর যদি বলা হয় সংকেত হচ্ছে বলা হয় ওজোন, ওজনে যদি সংকেত বলতে হয় তাহলে বলবো O3 হচ্ছে বলা হয়। কোশ্চেন পরীক্ষায় আসে ওজোন যে আছে স্তর আছে বা ওজোন গ্যাস, ওজোন গ্যাসের মধ্যে কয়টা অক্সিজেন পরমাণু থাকে? বলবো 3টা অক্সিজেন পরমাণু থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসোস্ফিয়ার যদি বলা হয় সবথেকে কম তাপমাত্রা থেকে, সবচেয়ে কম তাপমাত্রা, সবচেয়ে কম তাপমাত্রা, সবচেয়ে কম তাপমাত্রা থাকে। নাম্বার কি বলবো যে কি বলা হয়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, যে তাপমাত্রা থেকে -193 ডিগ্রি সেলসিয়াস। এবং কি থেকে বলবো যে ধ্যান রাখা দরকার, পরীক্ষায় তোমার আসে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় এই স্তরে এসে এত কম তাপমাত্রা। বলবে এইখানে যদি বলা যায় তাপমণ্ডল বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই জন্য বলা হয় আয়োনোস্ফিয়ার নামে হচ্ছে পড়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বা রেডিও তরঙ্গ, এটাকে বলা হয় বেতারের ইংরেজি বলা হয় রেডিও, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এর তাপমাত্রা যদি বলা হয় তাহলে বলবো 1200 ডিগ্রি তোমার সেলসিয়াস তোমার দেখা যায়। বলবো মেরু যদি, এই যে দেখো গ্যাসকে, গ্যাস আয়নিত অবস্থা থেকে, দেখো এখানে এরকম দেখা আছে, গ্যাস কি হিসেবে থাকে? গ্যাস আয়নিত অবস্থা থাকে, আয়নিত অবস্থা থাকে 1200 ডিগ্রি সেলসিয়াস, বেতার তরঙ্গ পলিত হয়, রেডিও তরঙ্গ তোমার দেখা যায়। মেরুজ্যোতি, মেরুজ্যোতি এখানে এসে তোমার গঠিত তোমার মেরুজ্যোতি দেখা যায়। তাহলে বলবো যে এখানে কি হয়, বহিমণ্ডল, এখানে দেখো ছবি দেওয়া আছে, কি ছবি দেওয়া আছে? কৃত্রিম তোমার গ্রহ, কৃত্রিম গ্রহ উপগ্রহ বা কৃত্রিম গ্রহ তোমার দেখা যায়। সঙ্গে সঙ্গে যদি বলা যায় মহাকাশ স্টেশন, মহাকাশ স্টেশন, স্টেশন এখানে দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, এগুলো আগের দিনে লিখিয়েছিলাম, কৃত্রিম উপগ্রহ স্থাপন করা তোমার হয়। কোশ্চেন পরীক্ষায় আসে যে বায়ুমণ্ডল কত কিলোমিটার অবধি দেখা যায়? যদি অপশন থেকে দেখো হচ্ছে 10,000 কিলোমিটার লেখা আছে, 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুর স্তর দেখা যায়, বায়ুমণ্ডল তোমার থাকে। যদি বলা হয় অপশনে না থাকে তাহলে অপশনে কি লেখা থাকবে তোমার 1000 কিলোমিটার লেখা থাকবে, তাহলে যেটা অপশন থাকবে সেই অপশন হিসেবে করা দরকার হয়। 1000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর থাকবে, নাহলে লেখা থাকবে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর তোমাকে দেখা যায়। কিন্তু যদি বলা হয় বলা হয় এক্সাক্ট যদি বলা হয় তাহলে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তর তোমার থাকে, ধ্যান রাখা দরকার। তো বাস এইটা পর্যন্ত আগের দিনে করিয়েছিলাম, আমি পরের তোমার জায়গাটা থেকে আসি। এবার যদি কারো বুঝতে অসুবিধা হয় বলবো পৃথিবী থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 12 থেকে 15 কিলোমিটার স্তর পর্যন্ত এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। তারপরে এটাকে বলা হয় কি স্ট্র্যাটোস্ফিয়ার, কত 50 কিলোমিটার পর্যন্ত। তারপরে 80 থেকে 85 কিলোমিটার এটাকে বলা হয় কি মেসোস্ফিয়ার। 80 থেকে তোমার 700 কিলোমিটার তাপমণ্ডল বলা হয় বা থার্মোস্ফিয়ার। আর লাস্টেরটাকে বলা হয় 700-র উপরে যদি বলা হয় বহির্মণ্ডল বা বলা হয় এক্সোস্ফিয়ার হচ্ছে বলা হয়। তো এইটা এর আগে করিয়েছিলাম, তার জন্য আমি এই জায়গাতে যাচ্ছি না, আমি আসি পরের পার্টটাকে। লেখো পরের পার্টে তোমার লিখবো, আগের দিনে করিয়েছিলাম যে ওজোন অথবা কি স্তর, ওজনের স্তরটা করানো হয়েছিল। ওজন স্তরের ওজন পরিমাপের একক হচ্ছে ডপসন। সিএফসি বলছিলাম, সিএফসির প্রভাবে এবার লেখো যে ওজন স্তর, এই ওজন স্তর
সিএফসি, বললাম এনও, এরো এবং ক্লোরিন দ্বারা ধ্বংস হচ্ছে। বলবো ওজোন স্তর যে আছে CO2 দ্বারা ধ্বংস হয় না। কি দ্বারা ধ্বংস হয় না? CO2 দ্বারা ওজোন স্তর ধ্বংস হয় না। ওজন পরিমাপের একক ডপসন এককে পরিমাপাতন করা হয়। বলো মন্ট্রিল ওজোন স্তর, সিএফসির ব্যবহার আগের দিনে বলছিলাম যে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এটি একটি গ্রিন হাউস গ্যাস। সিএফসি একটা কি বলবো? সিএফসি একটা গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে ওজোন স্তর তোমার ধ্বংস হয়ে যাচ্ছে। বলবো ওজোন পরিমাপের একক কি? এককে হচ্ছে পরিমাপ করা হয়। এই ওজোন সিএফসির ব্যবহার কমানোর জন্য 1987 সালে মন্ট্রিল কানাডার শহর মন্ট্রিলে সিএফসি কমানোর জন্য মিটিং হয়েছিল, সম্মেলন হয়েছিল, বাস এই পর্যন্ত আগের দিনে জানা। আমি আসবো তোমার গ্রিন হাউস গ্যাস। বলবো গ্রিন হাউস গ্যাস কাকে বলে? বলো গ্রিন হাউস গ্যাস, এদিকে লিখি গ্রিন হাউস গ্যাস। লেখো গ্রিন হাউস গ্যাস। বলবো গ্রিন হাউস গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে, তাদের গ্রিন হাউস গ্যাস বলে। এই গ্রিন হাউস গ্যাসগুলির উদাহরণ ধ্যান রাখা দরকার, পরীক্ষায় বারবার আসে। উদাহরণ যদি বলা হয় তাহলে বলবো CO2। সব থেকে যদি বলা হয় ভূমিকা, যদি বলা হয় গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে, তাহলে বলবো CO2 কার্বন ডাই অক্সাইড। CH4 মিথেন, এটা কার্বন ডাই অক্সাইড বলা হয়, পাশে লিখে দিই কার্বন ডাই অক্সাইড। পরেরটা লাগবে CH4 মিথেন, CH4 কে লেখো মিথেন। তারপরে লেখো CFC ক্লোরোফ্লুরোকার্বন। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেমন যদি বলা হয় NO, N2O, দেখো জলীয় বাষ্প, সংকেত H2O। এগুলো পরীক্ষায় আসে যে নিম্নলিখিতের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস হয়? বলবো গ্রিন হাউস গ্যাস, এগুলো তোমার গ্রিন হাউস গ্যাস হয়। কোশ্চেন পরীক্ষায় আসে নিম্নলিখিতের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? আমি এটা উঠিয়ে দিচ্ছি।
দেখো গ্রিন হাউস গ্যাস নয়, নয় যদি বলা হয়, গ্রিন হাউস গ্যাস নয় যদি বলা হয়, তাহলে ধ্যান রাখা দরকার অক্সিজেন, আর যদি বলা হয় নাইট্রোজেন। কোশ্চেন পরীক্ষায় এসে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসটার পরিমাণ সব থেকে বেশি? যদি ফার্স্ট বলা হয় নাইট্রোজেনের পরিমাণ 78%, এটার পরিমাণ 20.6%। এতগুলো থাকা সত্ত্বেও এগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে না। সরি, তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন পরীক্ষাতে গ্রিন হাউস গ্যাস না থাকলে কি হতো, গ্রিন হাউস গ্যাস থাকা ভালো কি না, मतलब গ্রিন হাউস গ্যাস সরি সরি গ্রিন হাউস গ্যাস না থাকলে কি হতো, পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত, অত্যাধিক শীতল হতো এবং বরফ গমনে চলে যেত, বরফ অথবা বরফে পরিণত হতো, পৃথিবীর বরফের লেয়ার পরিণত হতো, যে পৃথিবী অত্যাধিক ঠান্ডা হয়ে যেত। এবং পৃথিবী অত্যাধিক ঠান্ডা হয়ে যেত এবং পৃথিবীর উপর বরফ জমে যেত। পৃথিবীর উপর বরফ জমে যেত, এই জন্য গ্রিন হাউস গ্যাস তো থাকা দরকার। কিন্তু বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে। পৃথিবীর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে অসুবিধা হবে কি, তো গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে অসুবিধা একটা বলবো যে আন্টার্কটিকার বরফ গলে যাবে। 2 নম্বর জলবায়ুর পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, বৃষ্টি ঝড়, যেই সময় বৃষ্টি হওয়ার দরকার নেই সেই সময় বৃষ্টি হবে, যেখানে ঝড় হওয়ার দরকার নেই সেই সময় ঝড় হবে। যে গ্রিন হাউস গ্যাসের প্রভাব গ্যাসের প্রভাবে বা ক্ষতিকারক কারণ ক্ষতিকার এটা বাদ দিন। পৃথিবীতে তোমার গ্রিন হাউস, আমি বলে দিচ্ছি গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কোশ্চেন যদি পরীক্ষা আছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কি হচ্ছে, বলবো গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, আরেকটা আছে গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে, উষ্ণতা দিন দিন বেড়ে যাওয়াকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। এই বিশ্ব উষ্ণায়নের ফল বলবো পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাওয়াকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের প্রভাব গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি কি হচ্ছে,
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। 2 নম্বর, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি গেলে আন্টার্কটিকার বরফ গলে যাবে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? বলবো উষ্ণতা বৃদ্ধি পেলে আন্টার্কটিকার বরফ গলে যাবে। আন্টার্কটিকা মহাদেশের বরফ গলে যাবে। 3 নম্বর, উষ্ণতা যখন বৃদ্ধি পাবে ম্যালেরিয়ার মতো অনেক রোগ ছড়াবে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে এক তো পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হবে। জলবায়ুর পরিবর্তন হবে। তাছাড়াও পৃথিবীর উষ্ণতা যদি বৃদ্ধি পায় অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। যেমন পেঙ্গুইন আছে, পেঙ্গুইন ঠান্ডা ছাড়া থাকতে পারে না, একটুতে হাঁপায়। তো বলবো পেঙ্গুইনের মতো অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর জলরাশি বাড়বে, সমুদ্রতলে জলরাশি বাড়বে, উপকূলবর্তী ডুবে যাবে, অনেক দ্বীপ ডুবে যাবে, অনেক পরিমাণে অসুবিধা হবে। যেখানে জল বৃদ্ধির ফলে সমুদ্রের জলরাশি যদি বৃদ্ধি পায় তাহলে কি কি অসুবিধা হবে তোমাকে জানতে লাগবে। তো যাই হোক, আরামসে লিখতে পারবে। এরপরে আমি আসছি পরের টুকু পার্ট, যে উষ্ণতা বৃদ্ধির কারণ, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, বিশ্ব উষ্ণায়ন এর কারণ হচ্ছে গাছ কাটা। গাছ কাটার ফলে হচ্ছে যানবাহন চলাচলের ফলে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, CO2 উৎপন্ন হচ্ছে, তার ফলে হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, যেখানে যেখানে ধোঁয়া উৎপন্ন হয় সেই কারণগুলো এখানে লিখে দিতে পারো, যে ধোঁয়া উৎপন্ন হওয়ার ফলেই এই ঘটনাগুলো হচ্ছে গ্লোবাল বিশ্ব উষ্ণায়নের ফলে। গাছ কাটা হচ্ছে 1 নম্বর। তাহলে বলবো গাছ রোপণ করা হচ্ছে না। যানবাহন চলাচলের ফলে যে CO2 উৎপন্ন হচ্ছে তার ফলে হচ্ছে। এগুলো প্রাকৃতিক কারণ আছে, দাবানল, অগ্নুৎপাত, এগুলোর ফলেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে সঙ্গে মিথেন গ্যাস, আমরা যে সমস্ত জঞ্জাল বা বলা হয় গাছপালা বসার সময় পচে যায়, বা যে কৃষির ফলে যে আবাদ করি সেই আবাদের যে তোমার অবশিষ্টাংশ পচে যায়, সেগুলোর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এর ফলে অনেকগুলো লিখতে লাগবে। ধোঁয়া, যেখান থেকে কলকারখানার ধোঁয়া, যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, কলকারখানার ধোঁয়া, যেখানে যেখানে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়াগুলোর কারণ লিখে দেবা। যে বাস এই জন্যই কি হচ্ছে, যানবাহন লিখে দেবা, স্কুটার চালাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, বিড়ি টানছে ধোঁয়া বেরোচ্ছে, তার জন্য হচ্ছে, সিগারেট টানছে ধোঁয়া বেরোচ্ছে, বাস এগুলোই হচ্ছে। গ্যাস ছাড়ছে, মিথেন গ্যাস আছে, অনেক সময় মানুষই গ্যাস ছাড়ে, সেখানে মিথেন গ্যাস আছে, তার ফলেও হচ্ছে। আরামসে লিখতে পারো যা যা তোমার মনে আসে, যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয় সেই কারণগুলো তুমি লিখে দিতে কি পারো। আমি পরেরটাতে আসি, বলবো গ্লোবাল ওয়ার্মিং এর কোনো অবশ্যই বন্ধ করার উপায় আছে, নিবারণের উপায়, বিশ্বায়ন, এইখানে বলবো এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সব থেকে যদি বলা হয় জীবাশ্ম জ্বালানি,
আজকে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। আমি তাহলে প্রথম বলবো, 1 নাম্বার বলবো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে লাগবে। ব্যবহার কমাতে হবে। 2 নাম্বার, শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহার দরকার, গাছ বৃক্ষরোপণ করতে হবে। 3 নাম্বার যদি বলি যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, একটা সময় গিয়ে এতটাই না জল উঠবে যে পৃথিবীতে বা বলা হয় সমুদ্র উপকূলবর্তী এলাকায় তোমার বেঁচে থাকা মুশকিল হবে। এই জন্যই বলি যে এখন থেকে সরকারের বিরুদ্ধে দাবাও চাপানো যে কোনো না কোনোভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি যাতে না হয়, সেখানে সরকার যাতে অবশ্যই কোনো না কোনোভাবে ব্যবস্থা করে, স্থিতিশীল উন্নয়ন করে। তো বলবো বৃক্ষরোপণ তো করতে, জীবাশ্ম বলা হচ্ছে অচিরাচরিত শক্তির ব্যবহার, চিরাচরিত বা অপ্রচলিত শক্তির ব্যবহার, ব্যবহার করতে। বাস এইটা তোমার ধ্যান রাখা দরকার, এগুলো হচ্ছে ব্যবহার করতে লাগবে। আরামসে এগুলো লিখে নাও যে পৃথিবীর ধ্যান রাখা দরকার, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, চিরাচরিত বা অপ্রচলিত শক্তি ব্যবহার করতে হবে, প্রচলিত শক্তি ব্যবহার কমাতে হবে, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এছাড়া যদি বলা যায় যানবাহন কমাতে লাগবে, যেখানে কারণগুলো আছে কারণগুলোর উল্টাটা করে দাও, যে যানবাহন কমাতে লাগবে, কলকারখানা বন্ধ করতে হবে। এগুলি লেখা আছে দরকার। যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বা কালো ধোঁয়া উঠছে, সেই কালো ধোঁয়া কোনো না কোনোভাবে বন্ধ করতে লাগবে। বা ওইটাই অ্যান্সার হয়ে যাবে। আমি এবার আসবো, লেখো উপরে লেখো হচ্ছে শক্তি। শক্তি 2 প্রকারে লেখো। একটা লিখবা প্রচলিত শক্তি, বা এটার আর একটা নাম আছে প্রচলিত চিরাচরিত শক্তি, বা অনবীকরণযোগ্য শক্তি। সরি, আর এখানে লেখো অপ্রচলিত শক্তি। দুই নম্বর লেখো অচিরাচরিত শক্তি বা অচিরাচরিত বা লেখো পুনঃনবীকরণযোগ্য শক্তি। বলবো এই উদাহরণগুলো পরীক্ষার ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে উদাহরণগুলো শুধু আসবে। বলবো জীবাশ্ম জ্বালানি, যেমন জীবাশ্ম জ্বালানির মধ্যে যদি পড়ে তাহলে বলবো পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। আর অপ্রচলিত শক্তির উদাহরণ সৌরশক্তি, বায়ু শক্তি,
জোয়ার ভাটা শক্তি, বা জোয়ার ভাটা শক্তি, বায়োগ্যাস, বায়োগ্যাস, ভূতাপ শক্তি, এখনো পর্যন্ত এগুলো ঠিকঠাকভাবে অপ্রচলিত কেন? এগুলোর প্রচলন এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে হয় নাই, এই জন্য এদের বলা হয় অপ্রচলিততম শক্তি বলা হয়। 2 নম্বর যদি বলা হয় প্রচলিত শক্তি কেন বলা হয়? এগুলোর প্রচলন আছে, এই জন্য বলা হয় প্রচলিত শক্তি, এটা অপ্রচলিত শক্তি। তো বলবো যে কোশ্চেন পরীক্ষায় আসে কোনটা নিম্নলিখিত প্রচলিত শক্তি, কোনটা অপ্রচলিত শক্তি, ধ্যান রাখা দরকার। পরেরটাতে আসি আমি, বলবো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? বলবো ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান বর্তমানে উন্নয়ন করা। অ্যাকচুয়ালি বলা হয় স্থিতিশীল উন্নয়ন কথাটা মানে হচ্ছে ভবিষ্যতের কথা হচ্ছে মাথায় রেখে বর্তমান প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে বর্তমান উন্নয়ন হচ্ছে করা, একে বলা হয়। তো প্রাকৃতিক বলতে ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান প্রাকৃতিক সম্পদের, এখানে লিখে নাও, আমি শর্টকাটে লিখে দিয়েছিলাম কিন্তু যাই হোক লিখেইতেই লাগবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠুভাবে ব্যবহার করে বর্তমানে মানের উন্নয়ন, অবশ্যই ধ্যান রাখা দরকার। এবার বলবো নিচে বলবো তাপন মূল্য কি? তাপন মূল্য এই যে যতগুলো প্রাকৃতিক গ্যাস আছে 1 কেজি বা 1 গ্রাম ভরের কোনো জ্বালানি জ্বালালে যতগুলো পরিমাণে তাপ উৎপন্ন হয় তাকে বলে তাপন মূল্য। বলবো যে 1 কেজি ভরের কোনো বস্তুকে জ্বালালে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাপন মূল্য বলে। বলবো তাপন মূল্যের একক কি? কোশ্চেন পরীক্ষায় আসে তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের একক হলো কিলোজুল পার গ্রাম। তাপন মূল্যের একক পরীক্ষায় আসে। বলবো তাপন মূল্য কাকে বলে? তাপন মূল্যের একক বলবো তাপন মূল্য বেশি
সরি, তাপন মূল্যের ক্রম বলবো, যেগুলো সমস্ত উদবায়ী পদার্থ সেগুলো তাপন মূল্য হচ্ছে সব থেকে বেশি। বলবো সবার প্রথমে লিখবো এলপিজি, এলপিজি পর লিখবো তোমার কেরোসিন, বলবো হচ্ছে পেট্রোল, তারপরে লিখবো ডিজেল, তার থেকে কম আছে ডিজেল, ডিজেল। সবার সব থেকে বেশি কোশ্চেন কার, বলবো হচ্ছে এলপিজি বা প্রাকৃতিক গ্যাস, তারপরে কার পেট্রোল, তারপরে কি লিখবো ডিজেল, ডিজেলের পর কি লিখবো কেরোসিন, কেরোসিনের পর লিখবো কয়লা। তাহলে যেগুলো সমস্ত হচ্ছে উদবায়ী পদার্থ সেগুলোর হচ্ছে তাপন মূল্য সব থেকে তোমার বেশি হয়, ধ্যান রাখা দরকার। কোশ্চেন পরীক্ষায় আসে যে নিম্নলিখিতের মধ্যে কার হচ্ছে তাপন মূল্য সব থেকে বেশি, বলবো এলপিজি, তারপরে হচ্ছে পেট্রোল, তার নিচে থেকে ডিজেল, ডিজেলের পরে কেরোসিন, কেরোসিনের পর কয়লা, কয়লার পরে কি আসবে কাঠ, কাঠের পরে কি কাগজ। এগুলো হচ্ছে সমস্তগুলো আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল আছে তাপন মূল্য। বলবো কেরোসিনের তাপন মূল্য কত, বলবো কেরোসিনের তাপন মূল্য ওই 20 থেকে 25 কিলো জুল পার গ্রাম। পরীক্ষায় আসে, ধ্যান রাখা দরকার। বাস আমি এবার এটার থেকে চলে গেলাম, এবার আসবো হচ্ছে বায়োগ্যাস। দেখো বায়োগ্যাস এর প্রধান উপাদান মিথেন। বায়োগ্যাস এর প্রধান উপাদান কি মিথেন। এটা তুমি কি বলা হয়, এই বায়োগ্যাস বলা হয় কোনো না কোনো ভাবে গৃহস্থলীর যে বজ্র পদার্থগুলো আছে এই খোসাগুলোকে, যে মিথানোজয়িক একটা নামে একটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াটার নাম ধ্যান রাখা দরকার, বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হয় কি মিথানোজয়িক ব্যাকটেরিয়া। এই মিথানোজয়িক ব্যাকটেরিয়ার ফলেই বায়োগ্যাস উৎপন্ন হয়। যে সমস্ত গৃহস্থলীর বজ্র পদার্থগুলো যদি রেখে দেওয়া হয় সেগুলো মিথানোজয়িক ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে গিয়ে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটার নাম হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন। এই বায়োগ্যাস যদি বলা হয় জ্যাট্রোপা, জ্যাট্রোপা উদ্ভিদ থেকে, জ্যাট্রোপা উদ্ভিদ থেকে বায়োগ্যাস জ্যাট্রোপা উদ্ভিদ থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়। এই উদ্ভিদটার নাম ধ্যান রাখা দরকার, জ্যাট্রোপা উদ্ভিদ থেকে বায়োগ্যাস উৎপন্ন করা হচ্ছে বায়োফুয়েল। এই বায়োগ্যাস থেকে হচ্ছে বায়োফুয়েল উৎপন্ন হয়, যে গ্যাসটা হচ্ছে বায়োফুয়েল। যদি বায়োফুয়েল বলি বলবে এটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বায়োফুয়েলের একটা ব্যবহার লেখো, বলবো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বলে কি জ্বালানি কি, যেখানে রান্নার কাজে ব্যবহার করা হয়, কিছু জ্বালানি হিসেবে ব্যবহার করতে লিখতে না পারো, লিখবা যে কি হিসেবে তোমার রান্নার কাজে ব্যবহার করা হয়। ধ্যান রাখা দরকার। তো বায়োফুয়েল গেল, বায়োগ্যাস গেল, বায়োফুয়েল গেল, ঠিক একই জিনিস এগুলো। পরীক্ষা হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবে যে বায়োফুয়েলের প্রধান উপাদান কি, একটা ব্যাকটেরিয়া নাম কি মিথানোজয়িক ব্যাকটেরিয়া। বায়োফুয়েল হচ্ছে জ্যাট্রোপা উদ্ভিদ থেকে বায়োগ্যাস হচ্ছে উৎপন্ন হয়। বায়োফুয়েলের ব্যবহার কি, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার করা হয়। বাস বায়োফুয়েল শেষ। বলো পরেরটাতে আসি। লেখো মিথেন হাইড্রেট, কোলবেট মিথেন।
কোলবেট মিথেন কি বলবো কয়লা খনির মিথেনকে কয়লা খনির মিথেনকে কোলবেট মিথেন বলা হয়। কোলবেট মিথেন বলা হয়। বলবো কোলবেট মিথেন কোথায় পাওয়া যায়? কোলবেট সিবিএম ডাবল এস কোলবেট মিথেন বলা হয়, যে কয়লা খনিতে পাওয়া যায়। যেহেতু কোলবেট মিথেন মানে কয়লা, কোল মানে কয়লা, কোথায় পাওয়া যায়? কয়লা খনিতে। কোশ্চেন পরীক্ষায় আসে কয়লা খনিতে কি পাওয়া যায়? এই কয়লা খনিতে মিথেন পাওয়া যায়। কয়লা খনিতে যে মিথেন পাওয়া যায় তাকে বলা হয় কোলবেট মিথেন নামে পরিচিত। বা দেবে লক্ষ্য মিথেন হাইড্রেট। লেখো মিথেন হাইড্রেট। এই মিথেন হাইড্রেটের সংকেত লেখো, সংকেত সংকেত মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে বারবার আসে। বলবো CH4 4 অণু CH4 প্লাস 23 অণু জল, এটাকে বলা হয় মিথেন অথবা হাইড্রেট। মিথেন হাইড্রেট কি বলবো? একটা কেলাসাকার কঠিন পদার্থ। মিথেনের আচ্ছা, এইখানে আরেকটা জিনিস লেখো তো, কোলবেট মিথেনের জায়গায় যে সুইট গ্যাস হচ্ছে বলা হয়। কোলবেট মিথেনের জায়গায় লেখো যে সুইট গ্যাস। কোশ্চেন পরীক্ষা আসে সুইট গ্যাস কাকে বলে? কোলবেট মিথেনকে সুইট গ্যাস বলা হয়। মিথেন মিথেন এর কেলাসাকার কঠিন পদার্থকে বলছে কি মিথেনের কেলাসাকার কঠিন পদার্থকে মিথেন হাইড্রেট বলা হয়। এটাকে বলা হয় ফায়ার আইস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো ফায়ার আইস। কোশ্চেন পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলওয়ে এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফায়ার আইস কাকে বলা হয়? বলবো ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। বাংলা দিয়ে লিখে নাও, ফায়ার আইস বলা হয়। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে ফায়ার আইস কাকে বলে, বলো মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। বা যেটা গেল, এবার ছোট্ট একটু তোমার আসবে এখানে লেখো সৌরশক্তি। সৌরশক্তি এই সৌরশক্তি কি? বলবো অচিরাচরিত শক্তি। বা অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। বা অচিরাচরিত শক্তি, অপ্রচলিত শক্তি বা শক্তি। কোশ্চেন পরীক্ষায় আসে এরকম ভাবে যে পুনর্নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। বলবো যে সমস্ত শক্তির বলা পুনরায় আবার তোমার নতুন রূপে তৈরি করা যাবে
তাকে বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি। যে এদের উৎস কখনো ফুরিয়ে যাবে না, যে সমস্ত শক্তির উৎস কখনো ফুরিয়ে যাবে না এবং সেগুলো থেকে আবার নতুন রূপে শক্তি উৎপন্ন করা যায় তাকে বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি। আর যেগুলো অনবীকরণযোগ্য শক্তি সেগুলো আবার তোমার তৈরি করাতে দেয় না। এই সৌরশক্তিতে কি ব্যবহার হয়, দেখো ফোটো ভোল্টেইক কোষ ব্যবহার করা হয়। ফোটো ভোল্টাইক কোষ ব্যবহার করা হয়। এখানে লেখো অর্ধপরিবাহী সিলিকন ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী কি ব্যবহার করা হয়, সিলিকন ব্যবহার করা হয়। এদের যদি বলা ভোল্টেজ থাকে 0.0 থেকে হয়ে গেল, এদের ভোল্টেজ খুব কম থাকে 0.5 ভোল্টেজ থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবো এই চ্যাপ্টারটা যে আছে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই শেষ। এর থেকে আর বেশি কোনো কিছুই আছে এই চ্যাপ্টারটা পড়তে হবে না। যেমন বায়োগ্যাস বলা হয়, বায়োগ্যাস যদি বলা হয় এখান থেকে শুধু এগুলি তোমার আসে, বায়ু শক্তি টায়ু শক্তি, এগুলি এর থেকে বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। বাস এইটুক জায়গা পড়ে যাও, বাস তোমার যে আরামসে হচ্ছে কোশ্চেন আসবে। বলা চাকরি পরীক্ষার ক্ষেত্রে এর থেকে বেশি বাইরে কোশ্চেন আসবে না। তাহলে বলছি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি পরের চ্যাপ্টারে আসছি। তাহলে জয় হিন্দ, জয় ভারত।